বাজারে সবজির দাম বাড়তি, অজুহাত বৃষ্টি বন্যার। এদিকে নির্বাচনের জন্য যৌক্তিক সময় কতদিন জানালো জামায়াত। জানাবো নির্বাচন নিয়ে কি ভাবছে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। জানাবো নির্বাচনী টাইম ফ্রেম দলগুলোর আস্থা নিয়ে ঠিক করতে হবে। এবং সর্বশেষ জানাবো বিচার বিভাগকে দালালির চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল বলছেন জামায়াত আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাজারে সবজির দাম বাড়তি, অজুহাত বৃষ্টি বন্যার। রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। এর প্রভাব পড়েছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর। উচ্চ মূল্যস্ফীতির কারণে তারা জীবন চালাতে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে বাড়তি দামের কারণে বিক্রি কমে গেছে বলে দাবি বিক্রেতাদের। বাজারে 50 টাকার নিচে কোনো সবজি নেই। ছোট জালি কুমড়া কিংবা লাউও বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা। লাউ ও কচু শাকের আটি সর্বনিম্ন 30 টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। সবজির পাশাপাশি স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারেও। প্রতিদিনের দরকারি পণ্য পেঁয়াজের দাম বেড়ে ঠেকেছে 120 টাকায়। আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 65 টাকা করে। বিক্রেতারা বলছেন অতিরিক্ত বৃষ্টি এবং বন্যার প্রভাব পড়েছে বাজারে। বৃষ্টি হলে বাজারে সবজি আসে কম, যে কারণে দাম একটু বেশি। তাছাড়া ছুটির দিন হিসেবে পাইকাররা বাড়তি দাম রাখেন। বাসাবো বাজারের বিক্রেতা রফিকুল বলেন, শীতের আগে বাজারে সবজির সরবরাহ বাড়ে, কিন্তু কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে এখন বাজারে সবজির সরবরাহ কম, তাই দাম একটু বেশি। সরবরাহ বাড়লে হয়তো দাম কমে আসবে। খিলগাঁও বাজারে কথা হয় সালাউদ্দিন নামের এক চাকরিজীবীর সঙ্গে। তিনি বলেন, সারা বছর জিনিসপত্রের দাম বাড়তে থাকে নানা অজুহাতে। কখনো বৃষ্টি, কখনো হরতাল অবরোধ, কখনো রাশিয়া ইউক্রেন যুদ্ধের অজুহাতে। এগুলো যে শুধু অজুহাত তা এখন সবাই বুঝে গেছে। তিনি বলেন, আগে গরুর মাংস কিনতে চিন্তা করতে হতো, এখন ডিম কিংবা সবজি কিনতে চিন্তা করতে হচ্ছে। এটাই হচ্ছে গরিব ও মধ্যবিত্তের ভাগ্য। এসব নিয়ে কথা বলেও কোনো লাভ হয় না। নির্বাচনের জন্য যৌক্তিক সময় কতদিন জানালো জামায়াত। বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরর বলেছেন, আমরা যেটা বলেছি খুব লম্বা সময়ও নয়, স্বল্প সময়ও নয়। শুধু একটা নির্বাচন সুষ্ঠু করতে যেটুকু সংস্কার প্রয়োজন সেটুকু করতে যে সময়, সেই সময়টুকুই নেওয়া উচিত। দিন, মাস, ঘন্টা এখনই বেঁধে দেওয়ার মতো ম্যাচিউরিটি আসেনি। পরিস্থিতি আরেকটু পরে গেলে হয়তো নির্দিষ্ট দিনের কথা বলতে পারবো, আরেকটু দেখতে হবে। জামায়াত সেক্রেটারি বলেন, অন্তর্বর্তী সরকারের মাত্র 1.5 মাস সময় হলো। অনেক সংস্কার প্রয়োজন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য। তিনি আরো বলেন, রাষ্ট্রের সংস্কার অনেকগুলো, সেগুলো নির্বাচিত জনপ্রতিনিধিরা করতে পারবেন, কিন্তু অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সংস্কারের কাজ হলো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারটুকু দরকার। জনপ্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অকেজো হয়ে আছে। এই জায়গায় হাত দিতে যেটুকু সময় লাগে সেটুকু সময় নেওয়াই উচিত। তাহলে জাতি বুঝতে পারবে কোন সময় গ্রহণযোগ্য। এখানে মাস, দিন, ঘন্টার যে পরিস্থিতি হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটুকুকেই আমরা যৌক্তিক বলে মিন করেছি। নির্বাচন নিয়ে কি ভাবছে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মনে করি নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত। নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে। যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে, তত সমাজের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হবে। সংস্কার প্রক্রিয়া জনগণের অংশগ্রহণ জরুরি, সেজন্য নির্বাচনের দরকার। তিনি বলেন, এটা প্রমাণিত যে গণতন্ত্রই হচ্ছে সর্বোত্তম পন্থা। আর যখন গণতন্ত্র ভালো হবে তখন জনগণের সঙ্গে সম্পর্কটা উৎপ্রত হয়। একই দিন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়। নির্বাচন কমিশনের যতটুকু স্বাধীনতা নিশ্চিত হওয়া দরকার সেসব প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করে একটি অবৈধ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়। নির্বাচনের টাইম ফ্রেমে দলগুলোর আস্থা নিয়ে ঠিক করতে হবে। অন্তর্বর্তী সরকার চাইলে সংস্কার শেষে 6 মাস থেকে 1 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তার মতে, রাজনৈতিক দলগুলোর আস্থা বিশ্বাস নিয়ে সরকারকে সংস্কার ও নির্বাচনের টাইম ফ্রেম ঠিক করতে হবে। কালবেলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন আলোচিত তরুণ রাজনীতিক নূর। এ সময় তিনি শেখ হাসিনার পতন, পরবর্তী প্রশাসন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক, সমন্বয়কদের করণীয় সহ নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময় নির্বাচন চায়। এ ব্যাপারে গণ অধিকার পরিষদের অবস্থান কি?
দীর্ঘ ১.৫ দশক ধরে এই দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন যত দ্রুত সম্ভব আমরা যাতে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে পারি এবং এদেশের জনগণের সে কাঙ্ক্ষিত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হতে পারে যারা রাষ্ট্র চালাবে, এটাই আমাদের সবার আকাঙ্ক্ষা। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাদের প্রতিও দল মত সবার সমর্থন আছে, তবে এই সরকার তো একটি টেম্পোরারি সরকার। আগের সরকার পালিয়ে যাওয়ায় তাদের সাময়িক সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে দীর্ঘ ১.৫ দশক আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ভেঙে নষ্ট করে দিয়েছে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে অন্তর্বর্তী সরকার কতদিনের মধ্যে রাষ্ট্র কাঠামোর কতটুকু রিফর্ম করতে চায় সেটা নির্ধারণ করে নির্বাচনের দিকে যাওয়াটাই আমাদের দেশ ও জনগণের জন্য মঙ্গলজনক হবে। বিএনপি সহ সমমনাদের অভিযোগ, শেখ হাসিনার পতন হলে প্রশাসনে এখনো বিগত আওয়ামী লীগ সরকারের আশীর্বাদ পুষ্টরাই বহাল রয়েছেন এবং নতুন পদায়নের ক্ষেত্রে ঘুরে ফিরে তারাই প্রাধান্য পাচ্ছেন। এ বিষয়ে আপনাদের অভিমত কি? যে সরকার যখন ক্ষমতায় থাকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিদ্যমান কাঠামোতে আনুগত্য প্রদর্শন করতে এবং তাদের লাইনে কাজ করতে অনেকাংশ বাধ্য থাকে। তারপরও কিছু কর্মকর্তা কর্মচারী আছেন যারা নীতি নৈতিকতা ব্যক্তিত্বের প্রশ্নে আপোষহীন থাকেন। সরকার গত ১.৫ দশকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, সরকারি চাকরিতে দলীয় লোকদের ঢুকিয়ে দলীয়করণ করেছে। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠান দপ্তরের দায়িত্বে বিগত সরকারের অনুগত কিংবা সরকার সমর্থকরাই রয়েছেন। এটার পরিবর্তন দরকার। সেই পরিবর্তনটা হয়তো রাতারাতি করা সম্ভব হবে, পর্যায়ক্রমে এই পরিবর্তন করা যেতে পারে। আমরা দেখেছি কয়েকদিন আগে ৫৬ জন ডিসি নিয়োগ হয়েছে, যাদের ৪৯ জনই আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সুবিধাভোগী বলে পত্রিকায় খবর এসেছে। ডিসি এসপিরা একটি জেলাকে বিভিন্নভাবে পুরো নিয়ন্ত্রণ করে থাকেন। ফলে আওয়ামী ফ্যাসিবাদের সুবিধাভোগীরা যদি এখন আবার ডিসি হিসেবে নিয়োগ পান সেক্ষেত্রে তারা এই সরকারকে অস্থিতিশীল করবে। ফলে সরকার জনগণ ও রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা অনুযায়ী দেশকে স্থিতিশীল করে একটা সুন্দর নির্বাচন আয়োজন করতে পারবে না। সেজন্য সৎ সাহসী পেশাদার অফিসারদের মূল্যায়ন করা দরকার। বিএনপির দাবি বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের সমর্থন ও ব্যাপক অংশগ্রহণ ছিল, তাদের ৪২২ জন নিহত হয়েছেন। কিন্তু আন্দোলনের সমন্বয়করা বিএনপিকে অনেকটা তুচ্ছ তাচ্ছিল্য করে দেশের বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন বলে দলটির অভিযোগ। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা ঠিক যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এখানে রাজনৈতিক দলের অবদান আসলে অনেকে স্বীকার করতে চায় না, প্রচার করতে চায় না, তুলেও ধরতে চায় না, কিন্তু এটা তো বাস্তব। ১.৫ মাসে তো আর বিপ্লব হয়ে যায় না। ১.৫ মাসও নয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ জুলাই চীন থেকে ফিরে এসে প্রেস ব্রিফিং এ রাজাকার শব্দ বলে সবাইকে বলা চলে ক্ষুব্ধ করেছেন। এরপর ৭ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ২০ দিনে তো আর বিপ্লব হয়নি, বিপ্লবের জন্য তো দীর্ঘদিনের একটা প্রেক্ষাপট ছিল। প্রেক্ষাপট তৈরি হয়েছিল, ছাত্ররা সেখানে নেতৃত্ব দিয়েছিল। গত ১.৫ দশকের সংগ্রামটা কিন্তু এই রাজনৈতিক দলগুলোই করেছে। এমনকি আমাদের মতো একটা উদীয়মান দল, আমাদের ১২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আমি নিজে ২৫ বার হামলার শিকার হয়েছি। ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছে, কতটা লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে, গ্রেপ্তার হয়েছে সেটা দেশবাসী দেখেছেন। এই পরিবর্তনের জন্য ১.৫ দশক ধরে আমার মতো এমন শত সহস্র লক্ষাধিক মানুষের ত্যাগ তিতিক্ষা ছিল। সবকিছু মিলিয়েই এই বিপ্লব এবং গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে। সেখানে রাজনৈতিক দলগুলোর অবদান বেশি। রাজনৈতিক দলগুলো এর জন্য সাফারার হয়েছে, ত্যাগ স্বীকার করেছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। যারা আন্দোলনের নেতৃত্বে ছিল অধিকাংশই কিন্তু রাজনৈতিক পরিচয় আছে, কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শের সঙ্গে তারা সংযুক্ত। এখানে অনেক ছাত্রনেতা ছিল যারা আমার সঙ্গে রাজনীতি করেছে, সহযোদ্ধা ছিল। সব দলমতের মানুষ শিক্ষার্থী সমর্থন দিয়েছে বিধায় এটা গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং এখানে কারো এককভাবে কৃতিত্ব নেওয়ার খুব একটা সুযোগ নেই। কেউ যদি সেটা জাহির করে সেটা তার সংকীর্ণ মানসিকতা ইতিহাসের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করেছে, মুক্তিযুদ্ধকে নিজেদের একক সম্পত্তি, দলীয় সম্পত্তি বানানোর চেষ্টা করেছে, শেখ মুজিবুর রহমানকে যেমন মুক্তিযুদ্ধের একক নেতা হিসেবে মহিমান্বিত করার চেষ্টা করেছে, এই আন্দোলনের তেমন সাইন্স সিমটম দেখতে পাচ্ছি। অংশগ্রহণকারী বাকি সবার অবদানকে এক প্রকার অস্বীকার করে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা সমন্বয়কদের পাহাড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, এটা বোধহয় ন্যায়সঙ্গত নয়। প্রত্যেকের অবদান আছে, প্রত্যেককে শ্রদ্ধার সম্মান করতে হবে। এই আন্দোলনে বিএনপির কর্মী সবচেয়ে বেশি মারা গেছে, এরপর হয়তো জামায়াত, তারপর গণ অধিকার পরিষদ। আমাদের ১২ জন কর্মী মারা গেছে। এখন যাদের সংগঠন থেকে কেউ মারা যায়নি তাদের কি কোনো অবদান নেই? কে কেন মারা গিয়েছে সেটা আল্লাহ জানেন, কারণ এটা আল্লাহ নির্ধারণ করেছেন। কার মৃত্যু কখন কিভাবে হবে এখানে কারোর হাত নেই। আমরা যেটা বলতে চাই, সবার অবদান, সবার ত্যাগ আছে। পরিবর্তিত পরিস্থিতিতে এখন আমরা যে স্লোগানটা বলছি, দল নাই মত নাই, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গড়ব দেশ। এখন সবার আগে বাংলাদেশকে একটি মানবিক, সমৃদ্ধ, কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সেখানে সবাই মিলে কাজ করতে হবে। এখন যদি আমরা কে কি করেছি সেটা জাহির করার জন্য নিজেদের মধ্যে বিভাজন তৈরি করি, নিজেরা যদি একে অন্যের বিরুদ্ধে লেগে থাকি, আবার আওয়ামী ফ্যাসিবাদ চলে আসবে এবং আমাদের এই বিভাজনকে কাজে লাগিয়ে তারা পুনর্বাসিত হবে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কতদিন মেয়াদ থাকা উচিত বলে আপনি মনে করেন?
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।